আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবং এখন কিন্তু আমরা মোটামুটি সাধারণ বিজ্ঞানের বেশ কিছু ক্লাস করে ফেলছি। তো এখনও যারা আমাদের পূর্বের লেকচারগুলো দেখো নাই, ডিসক্রিপশনে দেওয়া দেখো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখানে একেবারে তোমার টপিক বাই টপিক দেওয়া আছে। তোমরা যে ভিডিওগুলো দেখো নাই এগুলা দেখে তারপরে অণুজীবের ভিডিও দেখো, কারণ কি অনেক কিছু আসলে আগের ভিডিওতে ডিসক্রাইব করা আছে, যেগুলো দেখলে তারপরে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে বিষয়গুলা। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো আজকেও আমরা কিন্তু রেকর্ডেড ক্লাস করতেছি। আমরা এখন থেকে রেকর্ডেড ক্লাসগুলো করেই আসলে লেকচারগুলো শেষ করে দিব। এরপরে আসলে আমারও কিছু পরীক্ষা আছে, পরীক্ষাগুলো শেষ হোক, তারপরে আমরা লাইভ ক্লাসগুলো আবার করব, তোমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? যে প্রশ্নগুলো আসতে পারে আমরা সাজেশন দিব। সো আমাদের সাজেশনগুলো কিন্তু ফলো করতে পারো। গত বছর কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছিল আমাদের সাজেশন থেকে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের অণুজীব বিদ্যায় চলে যাই। আমাদের অণুজীব বিদ্যাটা কি? অণুজীবগুলো মেইনলি তোমরা জানো, অণুজীব হচ্ছে সেই সকল জীব যাদেরকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পারি। তাহলে এগুলো হচ্ছে অণুজীব বা জীবাণু, যেগুলো হচ্ছে কি সূক্ষ্ম জীব বোঝায় এটা এদেরকে। এগুলো সাধারণত মাটি, পানি, বায়ু ইত্যাদি পরিবেশে থাকে। আমরা অনেক ধরনের অণুজীব আমাদের পরিবেশে আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, রিকেটসিয়া। এই নামগুলো হয়তো কঠিন লাগতে পারে, বাট যারা বিএসসি পরীক্ষা দিবা তাদের কিন্তু এগুলা জানা লাগবে। ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন অনেক সময় আমার কাছে আসতেছে, স্যার আপনি তো বিএসসির জন্য ক্লাস করাচ্ছেন, ডিপ্লোমার জন্য করাচ্ছেন না। তো আমি তোমাদেরকে বলি, দেখো আমাদের পড়াশোনা কিন্তু সবটাই দুইটাই এক, কিন্তু আমি একটু অ্যাডভান্স লেভেল পড়াচ্ছি যাতে তোমাদের বিএসসির জন্য কাজ হয়। আর সাথে এই অ্যাডভান্স লেভেলের পড়াশোনা কিন্তু ডিপ্লোমাদের জন্য লাগবে, কারণ প্রশ্ন যখন কঠিন করবে তখন কিন্তু ডিপ্লোমায়ও এই কঠিন প্রশ্নগুলাই করবে। আর বিএসসির জন্য আমরা মেনলি বিএসসির জন্যই এই লেকচারগুলো করতেছি। তো ডিপ্লোমাও কিন্তু এই একই লেকচারে এটা হয়ে যাবে। একটু হয়তো কঠিন ধরনের, যে অ্যাডভান্স লেভেলের একটু বেশি ধরনের প্রশ্নগুলো হয়তো নাও আসতে পারে, বাট আমি যে এমসিকিউ যখন পড়াই দিতেছি আমি তখন বলে দিই কোনটা বিএসসির জন্য বেশি জরুরি, কোনটা ডিপ্লোমার জন্য, ওগুলো ফলো করলেই হবে। তো এখানে প্রোটোজোয়া ইত্যাদি অণুজীব সাধারণত আছে। এখানে এদের বেশিরভাগই হচ্ছে পরজীবী, পোষক দেহে রোগ সৃষ্টি করে। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে হচ্ছে প্যাথোজেনিক বলা হয়। প্রাণীদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম হচ্ছে অ্যান্টিবডি। আসলে এটা আমাদের শরীরে হয়। আমরা যখন রক্তের চ্যাপ্টার পড়ছিলাম তখন আমি অ্যান্টিবডির জিনিসগুলো বুঝাই দিয়েছিলাম। তো যারা এগুলো জানো না, একটু কাইন্ডলি পিছনের ভিডিওগুলো দেখে ফেলো। এক নজরে বিভিন্ন অণুজীবের তুলনামূলক চিত্র, যেমন আমরা যদি বলি কোষের ক্ষেত্রে, কোষের বৈশিষ্ট্য, যদি কোষ হিসাবে আমি বৈশিষ্ট্য হিসাব করি, তাহলে ভাইরাস হচ্ছে অকোষীয়, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষ। আদিকোষ মানে অনেকে বোঝো না, আদিকোষ মানে হচ্ছে যেটা নিউক্লিয়াসটা সুগঠিত নয়, সেটা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থাকে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত নয়, সেটাকে বলা হয় ব্যাকটেরিয়া, মানে সেটা হচ্ছে আদিকোষ, এবং এটা থাকে ব্যাকটেরিয়াতে। আর অকোষীয় বলতে এখানে নিউক্লিয়াস নাই বললেই চলে। তো এটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে। এছাড়া ছত্রাক হচ্ছে প্রকৃত কোষ। ছত্রাক মানে মাশরুম, বা আমরা যেটা বলি বিভিন্ন অ্যাগারিকাস। তো এটা হচ্ছে প্রকৃত কোষ, অর্থাৎ এটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত থাকে। প্রোটোজোয়ার মতো নিউক্লিয়াস সুগঠিত থাকে। একটা বিষয় বলি, প্রোটোজোয়া একসময় একটা পর্ব ছিল, বাট নতুন সংস্করণের বইগুলোতে এই প্রোটোজোয়াটাকে পর্ব থেকে উঠায় ফেলছে, ঠিক আছে? এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো সাধারণত প্রোটোজোয়া পর্বের মধ্যে দিয়ে দিছিল, বাট এটা এখন উঠায় ফেলছে। আচ্ছা, তো নিউক্লিক অ্যাসিডের কথা যদি চিন্তা করো, দেখো ডিএনএ অথবা আরএনএ এগুলো হচ্ছে ভাইরাসে থাকে। ব্যাকটেরিয়াতেও ডিএনএ, আরএনএ এগুলা সাধারণত থাকে। ভাইরাস, ছত্রাকেও হচ্ছে ডিএনএ, আরএনএ দুইটাই থাকে। তার মানে ডিএনএ, আরএনএ নিয়ে সাধারণত কোনো কনফিউশন নাই। নিম্ন শ্রেণীর যেহেতু প্রত্যেকটা জীবেই সাধারণত কোষ থাকে, সো এখানে ডিএনএ, আরএনএ থাকবে। আচ্ছা, রাইবোজোমের কথা যদি বলি, দেখো রাইবোজোম সাধারণত অকোষীয়তে নাই। যেহেতু আদিকোষে আমরা জানি রাইবোসোম ছাড়া সাধারণত অন্য কোনো অঙ্গাণু থাকে না, রাইবোসোম থাকে আর কিচ্ছু থাকে না। সো আমরা রাইবোজোমটা হিসাব করবো, আর এগুলো তো রাইবোজোম থাকবেই। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও হচ্ছে কোথায়,
মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়াতে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, অর্থাৎ যেহেতু এটা আদিকোষী এখানে থাকবে না, আর এখানেও থাকবে না, আর প্রকৃত কোষগুলায় মাইটোকন্ড্রিয়া থাকবে। আচ্ছা, কোষ বিভাজন সাধারণত দ্বিবিভাজন নয়, অর্থাৎ দ্বিবিভাজন বলতে বোঝাই আমরা যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যায়, অ্যামাইটোসিস কোষ বিভাজন যে প্রক্রিয়াটা, এটা এখানে হয় না, ব্যাকটেরিয়াতে হয়, আর ছত্রাকে মাইটোসিস হয়, আর এটা মাইটোসিস হয়। আচ্ছা, এবার যদি আমরা একটু কিছু প্রশ্নে আসি, যেমন মাইক্রোবায়োলজি এর পরিভাষা নিচের কোনটি? মাইক্রোবায়োলজি বলতে বোঝায় অণুজীব বিজ্ঞান, এটা হচ্ছে ইংরেজি আর এটা হচ্ছে বাংলা। মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব বিজ্ঞান। আচ্ছা, যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। দেখো এগুলা কিন্তু অপশনগুলো একটু খেয়াল করো, কিন্তু ভুল যাওয়ার মতোই অপশন। অনেকে জীবাণু দিয়ে দিবা, অনেকে ইনফেকশন দিয়ে দিবা, টক্সিন দিয়ে দিবা, বাট এটার কিন্তু অ্যান্সার হবে প্যাথোজেনিক। যে কোনো অণুজীব রোগ সৃষ্টি করে, যে অণুজীব রোগ সৃষ্টি করে তাকে বলা হয় প্যাথোজেনিক। এরপরে প্রাণীদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি? বিষ নিষ্ক্রিয়কারী অর্থাৎ এই জীবাণুগুলোর সাথে লড়াই করে সবসময় অ্যান্টিবডি। আচ্ছা, কোনটির দেহে কোনো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নেই? কোনটির দেহে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নেই? দেখো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম নাই, যেহেতু অকোষীয়, এর মধ্যে অকোষীয় হচ্ছে ভাইরাস। আচ্ছা, এরপরে যদি আমরা একটু পরেরটা আসি, এটা লাগবে না, এটা আমরা নর্মালি এবার ভাইরাসের মধ্যে চলে যাই। ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস এক প্রকার অতি অণুবীক্ষণিক অণুজীব, যেগুলো শুধুমাত্র জীবিত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাস অকোষীয়, দেহে কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম কিছুই নাই। কেবলমাত্র একটা প্রোটিন থাকে আর একটা নিউক্লিক অ্যাসিড থাকে, তার মানে ডিএনএ বা আরএনএ দিয়ে সাধারণত ভাইরাসের দেহ গঠিত। আমরা জানি ডিএনএ মানে কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর অর্থাৎ দুইটা সুতা, এটাই ভেঙে কি হয়, একটা সুতা হয়ে যায়, এবার এটা হচ্ছে আরএনএ। তার মানে ডিএনএ থেকেই হচ্ছে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়। যেহেতু ডিএনএ থাকে সেহেতু আরএনএ থাকবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে ডিএনএ থাকে যেসব ভাইরাসে সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকে যেসব ভাইরাস সেটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কারা? যেমন গুটি বসন্ত, জল বসন্ত, হারপিস, হেপাটাইটিস বি। একটু খেয়াল করো, দুইটা এইচ দিয়ে একটু মনে রাখবো, হারপিস আর হেপাটাইটিস বি, এবং গুটি বসন্ত আর জল বসন্ত। আচ্ছা, জল বসন্ত আর গুটি বসন্ত দুইটা একটু মনে রাখবা, এই দুইটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এছাড়া বাকি যত ভাইরাস ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো হচ্ছে সব আরএনএ ভাইরাস। পরীক্ষায় যদি আসে, এইগুলো ব্যতীত জলাতঙ্ক, হাম, রুবেলা, মামস, বার্ড ফ্লু, হেপাটাইটিস এগুলো সবই হচ্ছে আরএনএ ভাইরাস। এছাড়া 1936 খ্রিস্টাব্দে চিলিতে এফসি বাইডেন এবং এনডব্লিউ পিরি এবং বার্নাল টোবাকো হচ্ছে মোজাইক ভাইরাস আবিষ্কার করে। আচ্ছা, এই টিএমভিটা হচ্ছে তামাকের একটা ভাইরাস, এটা হচ্ছে টোবাক্কো মোজাইক ভাইরাস নামে পরিচিত। এটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে এক প্রকার তরল স্ফটিকাকার পদার্থ উৎপন্ন করতে সক্ষম হন। পোষক দেহের বাইরে ভাইরাস জড় পদার্থের ন্যায় আচরণ করে, অর্থাৎ এটা যদি শরীরের বাইরে থাকে তাহলে এটা একটা জড় পদার্থের মতো আচরণ করে। জীব ও জড়র মধ্যে সংযোগ রক্ষাকারী হচ্ছে ভাইরাস। যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। অর্থাৎ আমরা যদি বলি, এই দেখেন এটা হচ্ছে একটা টি2 ব্যাকটেরিওফাজ, এটাকে বলা হয় টি2 ব্যাকটেরিওফাজ। এই টি2 ব্যাকটেরিওফাজটা কি করে, একটা ভাইরাসকে আক্রমণ করে, এবং একটা এটা একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এবং যখন এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাহলে ব্যাকটেরিয়া তখন এটা মারা যায়, এবং এটা তখন তার মধ্যে বংশ বিস্তার করে ফেলে। এই জন্য এটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংসকারী ফাজ। আচ্ছা, ভাইরাস গঠিত অনেক রোগ আছে, রোগগুলোর মধ্যে তামাকের মোজাইক ভাইরাস, ধানের টুংরো ইত্যাদি হচ্ছে বেশি উদ্ভিদের ক্ষেত্রে। এছাড়া প্রাণীর ক্ষেত্রে যেমন জন্ডিস, অনেকেই কিন্তু এগুলো বোঝে না, জন্ডিস হচ্ছে ভাইরাস জনিত রোগ। হারপিস, ঠিক আছে, গুটি বসন্ত, জল বসন্ত, মামস, ঠিক আছে, এগুলো হচ্ছে সব ভাইরাস জনিত রোগ। মামস কিন্তু অনেকেই চিন্তা করে এটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু ভাইরাস জনিত রোগ। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেছে। এছাড়া আরও কিছু ভাইরাস আছে, যেমন এখান থেকে কিন্তু এগুলো আসে যে হেপাটাইটিসের জন্য কোনটা, গুটি বসন্তের জন্য ভেরিওলা, মামস ভাইরাস, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে হংকং ভাইরাস, এটা হচ্ছে সার্স যেটাকে বলি আমরা, কোভিড-19 ভাইরাস, এটা হচ্ছে সার্স। এটা কোভিড-19টা তো আপডেটেড হয়েছে 2019 সালে। এছাড়া
হাম ভাইরাস, দেখেন মিজেলস ভাইরাস যেটাকে বলি, পোলিও হচ্ছে পোলিও ভাইরাস, বার্ড ফ্লু হচ্ছে H5N1, সোয়াইন ফ্লু হচ্ছে H1N1, এছাড়া এছাড়া এইডসের জন্য HIV, জলাতঙ্কের জন্য রেবিস ভাইরাস, নিপা ভাইরাস, ইবোলা, ঠিক আছে। ডেঙ্গু, দেখেন ডেঙ্গু কিন্তু ডেঙ্গু জ্বর কিন্তু ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। এই ভাইরাসটা শরীরের মধ্যে মানুষের শরীরে সাধারণত বংশ বিস্তার করে। জিকা ভাইরাসের জন্য ট্রিম্যান রোগ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটাকে আমরা বলি HPV, হ্যাঁ, HPV হচ্ছে ট্রিম্যান প্যাপিলোমা ভাইরাস। মুরগির রানীক্ষেত, ঠিক আছে, হাঁসের প্লেগ, এগুলো কিন্তু সবই কি হয়, এগুলো সবই ভাইরাস। আপনাদের একটা মনে রাখার শর্টকাট টেকনিক বলি, এটা সবসময় মনে রাখার জন্য বেস্ট একটা ছন্দ। এটা হচ্ছে এই পলির মা কোভিডে হার জিত হবে হেডে। এই পলির মা কোভিডে হার জিত হবে হেডে। এতে হচ্ছে এইডস, রসইতে ইনফ্লুয়েঞ্জা, পলিতে পোলিও, রতে হচ্ছে রানীক্ষেত, মাতে হচ্ছে মামস, কোভিডে হচ্ছে কোভিড, হারে হচ্ছে হারপিস, জিতে হচ্ছে জলাতঙ্ক, হতে হচ্ছে হাম, বেতে হচ্ছে বসন্ত, হেতে হচ্ছে হেপাটাইটিস, ডিতে হচ্ছে ডেঙ্গু। এই কটা জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে জরুরি যে বিষয়গুলো, এগুলো তেমন জরুরি না। গুটি বসন্ত, জলবসন্ত এগুলো থাকে। আজ থেকে 60-70 বছর আগেও যখন কোনো গ্রামে গুটি বসন্ত দেখা দিত, এগুলো ভয়াবহ আকার ধারণ করে। এগুলো এমন কিছু না, এগুলো আমরা শুধুমাত্র ওইটা পড়লেই হবে যে কোনটার জন্য কোনটা দায়ী। আর দেখেন এটার কিন্তু আর একটা নাম র্যাবিস, জলাতঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, নিপা ভাইরাসের জন্য দায়ী আসলে বাদুড়, এগুলো একটু মনে রাখতে হবে। এইসব জিনিস থেকে আসতে পারে পরীক্ষা, এগুলো আমরা এখন এত পড়ার সময় আমাদের নাই। আচ্ছা, এইচআইভিও কিন্তু একটা ভাইরাস। এটার পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর যদি আমি বলি এইডসের পূর্ণরূপ কি, এইডসের পূর্ণরূপ হচ্ছে অ্যাকর্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এই দুইটা জিনিস একটু জানা লাগবে। আচ্ছা, এইডস সাধারণত কী কাজ করে জানেন? এইডস সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমায় ফেলে, একেবারে নষ্ট করে ফেলে, যার জন্য যে কোনো রোগ হতে পারে এবং যার জন্য সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আচ্ছা, এদিক থেকে আসলে তেমন পড়ার নাই। আমরা পোলিও একই রকম, পোলিও হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, এগুলো জাস্ট আমাদের জানা লাগবে আর কিছুই না। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জার টাইপ কয়টা? 3টা, এগুলো আমাদের একটু জানা লাগবে। মার্স ভাইরাস সাধারণত 2012 সালে সর্বপ্রথম শনাক্ত হয়। সার্স ভাইরাস, কোভিড-19 থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু এবারও। আচ্ছা, এখান থেকে ইবোলা ভাইরাস 1976 সালে প্রথম কঙ্গোতে পাওয়া যায় এবং এর লক্ষণগুলা হচ্ছে জ্বর, গলা ব্যথা। আসলে ভাইরাসের যত রোগের লক্ষণ সবই ম্যাক্সিমামই জ্বর, গলা ব্যথা, এই জিনিসগুলাই হয়। আপনি কোভিড-19 থেকে শুরু করে যত ধরনের ভাইরাস রিলেটেড রোগ আছে সবই এরকম। আচ্ছা, জিকা ভাইরাসেরও সেম জিনিস। আমরা একটু প্রশ্নে চলে যাই ডিরেক্ট। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা অকোষীয় জীব, আমরা এটা জানি। ভাইরাসের দেহে কয়টি কোষ থাকে? সাধারণত ভাইরাসের দেহে একটিও কোষ থাকে না, যেহেতু এটা অকোষীয়। ভাইরাস আসলে উদ্ভিদ না, প্রাণী না উদ্ভিদ না প্রাণী। এটা কি? প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে, মানে অকোষীয়। যদি এটা ঢুকতে পারে কোষে, তাহলে কোষের মতো আচরণ করে। আচ্ছা, এবার হচ্ছে জীব ও জড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী হচ্ছে ভাইরাস। এটা জীব আর জড়ের মধ্যে, কারণ ভাইরাস জীবের মতো আচরণ করে, জড়ের মতো আচরণ করে। আচ্ছা, নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? এটা তো আমরা বুঝতেই পারতেছি, রাইবোসোম থাকে না। রাইবোসোম থাকে কিন্তু এর পরের স্টেপে, অর্থাৎ ব্যাকটেরিয়া বা যেগুলো হচ্ছে আপনার প্রোক্যারিওটিক বলতে যেগুলো হচ্ছে আদিকোষে সাধারণত রাইবোসোম থাকে, বাট ভাইরাসে কিন্তু রাইবোসোম থাকবে না, যেহেতু কোষই নাই সেহেতু রাইবোসোম কেমনে থাকে। আচ্ছা, যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এটা আমরা বুঝতেই পারতেছি, এটা ব্যাকটেরিওফাজ। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? নিম্নের কোন রোগটি ডিএনএ
ভাইরাস গঠিত। এটা হচ্ছে আমরা ডিএনএ আর আরএনএ পড়ছিলাম, প্রথমটা পড়ছিলাম ডিএনএ, পরেরটা পড়ছিলাম আরএনএ। দেখেন ডেঙ্গু জ্বর, কোভিড-19, পোলিও এই তিনটাই কিন্তু আরএনএ ভাইরাস আমরা পড়ছিলাম। তাহলে স্মল পক্স অর্থাৎ পক্স যেটাকে বলি আমরা, সেই পক্সটা কিন্তু ডিএনএ ভাইরাস। দেখেন এটা কিন্তু ওইখানে ছিল না, বাট এইখানে আসছে, তো আমরা এভাবে করে পড়বো স্মল পক্সটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এরপরে কোভিড-19 কোন ধরনের ভাইরাস, এটা ডিএনএ না আরএনএ, এটা কিন্তু আরএনএ ভাইরাস আমরা সেই সময় পড়ছিলাম। কোনটি হেপাটাইটিস ভাইরাস, আরএনএ ভাইরাস নয়। কোন হেপাটাইটিস ভাইরাস আরএনএ ভাইরাস নয়? হেপাটাইটিস এ, বি, সি, ই। তাহলে এ, সি, ই এই তিনটা হচ্ছে আরএনএ ভাইরাস, বিটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ঠিক আছে। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ সৃষ্টি? তামাক গাছে আমরা বলছিলাম টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, কোন ভাইরাসজনিত রোগ, কোনটি ভাইরাসজনিত রোগ আমরা পড়ছিলাম যে জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। ওই যে ও পলিরমা দিয়ে যে এটা পড়ছি ওইখান থেকে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, কোনটি, এটা কিন্তু আসতে পারে যে কোনটা ভাইরাসজনিত রোগ কোনটা ব্যাকটেরিয়াজনিত রোগ, এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটি ভাইরাল ডিজিজ, এগুলা এখান থেকে আপনি দেখলেই বুঝতে পারেন নিউমোনিয়া, ডিপথেরিয়া, টিউবারক্লোসিস না, নিউমোনিয়াও না, ডিপথেরিয়াও না, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস। ঠিক আছে। আচ্ছা, ভাইরাস জনিত রোগ কোনটা? ভাইরাস জনিত রোগ কিন্তু এখানে র্যাবিস। র্যাবিস মানে কি? জলাতঙ্ক আমরা পড়ছিলাম না, আমরা পড়ছিলাম যে জলাতঙ্ক, তো এটা হচ্ছে সেই জলাতঙ্ক। আচ্ছা, এরপরে কোনটি ভাইরাস জনিত রোগ, কোনটি ভাইরাস জনিত রোগ বলেন? এর মধ্যে ভাইরাস জনিত রোগ হচ্ছে বসন্ত। ভাইরাস জনিত রোগ নয় কোনটা? জন্ডিস ভাইরাস জনিত রোগ, এইডসও ভাইরাস জনিত রোগ, নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা, এরপরে নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? এটা হচ্ছে কোনটা? চিকেন পক্স, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা, হাম, এগুলো হচ্ছে, এই টিটেনাসটা হচ্ছে ভাইরাস জনিত রোগ নয়, ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কোনটি ভাইরাস জনিত রোগ নয়? এটা হচ্ছে ডিপথেরিয়া। কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? কলেরা। এগুলা কিন্তু আপনি জাস্ট একটা টেকনিক দিয়ে, ওই একটা টেকনিক দিয়ে এগুলো পারবেন। কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? এখানে হচ্ছে ডেঙ্গু তো ভাইরাস জনিত রোগ, হামও ভাইরাস জনিত রোগ, আর টাইফয়েড কিন্তু ভাইরাস জনিত রোগ নয়, পানিবাহিত রোগ, অর্থাৎ পানির মাধ্যমে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। আচ্ছা, এরপরে জীবাণুবাহিত রোগ নয় কোনটা? জীবাণুবাহিত রোগ নয় হচ্ছে হাঁপানি। আচ্ছা, এখানে যক্ষা, হাম, ইনফ্লুয়েঞ্জা এগুলো সবই কিন্তু ভাইরাস গঠিত রোগ, কিন্তু হাঁপানিটা কিন্তু আসলে অন্য কারণে হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা তো বলেই দিলাম এটা ভাইরাস। আচ্ছা, এরপরে সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে? এটা হচ্ছে ট্রিম্যান। এটা কিন্তু মানে খুবই আনকমন একটা প্রশ্ন। এটা কিন্তু যেহেতু যারা প্রশ্ন করে তারা এইসব প্রশ্নগুলাই আসলে নেয়, এদিক থেকে যে প্রশ্নগুলা একটু কঠিন মনে হয়, একটু ট্রিকি মনে হয়, সেগুলো নেয়। সো এটা আসতে পারে, এটা আপনার সাধারণ বিজ্ঞানে না আসলেও সাধারণ জ্ঞানেও আসতে পারে। আচ্ছা, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে ট্রিম্যান। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে? এটা হচ্ছে ট্রিম্যান। এরপরে ভ্যাকসিন বা টিকা কে আবিষ্কার করেন? ভ্যাকসিন বা টিকা আবিষ্কার করেন জেনার। একটু মনে রাখেন, জেনার। এটা লাগবে না। কোন সংক্রান্ত ব্যাধিটি পৃথিবী হতে নির্মূল হয়েছে? পৃথিবীতে এটা অনেক ছিল, এটা যেমন গুটি বসন্ত, গুটি। ঠিক আছে। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? স্ট্রিট ভাইরাস হচ্ছে র্যাবিস বা জলাতঙ্কের। জলবসন্তের রোগ জীবাণুর নাম কি? অর্থাৎ জলবসন্ত কিসের মাধ্যমে ছড়ায়? হচ্ছে ভ্যারিসেলা। ঠিক আছে। কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক হয়? এটা হচ্ছে কুকুর। এটা তো আমরা মোটামুটি জানি, বাট এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে কুকুর, বিড়াল, শিয়াল, বেজি যে কোনো বন্যপ্রাণী যদি আপনারা কামড়ায় তাহলে কিন্তু জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়। সো আমাদের কিন্তু এটা একটু মনে রাখতে হবে, চারটাই কিন্তু হয়, বাট আমরা কুকুরটা হিসাব করি বেশি, কিন্তু এগুলো দিলেও কিন্তু র্যাবিস বা আপনার জলাতঙ্ক হয়। আচ্ছা, এটা লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, দেখেন পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? পোলিও ভাইরাসটা সাধারণত দূষিত পানি দ্বারা ছড়ায়। পোলিও টিকা আবিষ্কার করেন কে? পোলিও টিকা আবিষ্কার করেন হচ্ছে স্যাক।
এটা মনে রাখুন, স্যাক। হ্যাঁ, পোলিও টিকা আবিষ্কারক জোন্স স্যাক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটার নাম কি? লাজোলা। এগুলা সাধারণ জ্ঞানে আসতে পারে। ওরাল পোলিও প্রতিষেধক কে আবিষ্কার করেন? ওরাল পোলিও আবিষ্কার করেন হচ্ছে সেভিন। ডেনফ অন টু কোন ধরনের রোগ? এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। আচ্ছা, ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। আচ্ছা, দেখেন এটা কিন্তু ডেন্টাল পরীক্ষা আসছিল, তো বিএসসি নার্সিংয়ে যারা দিবেন এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ডেঙ্গু জ্বর হলে রক্তের যে উপাদানটি কমে যায় সেটা হচ্ছে অনুচক্রিকা। ডেঙ্গু জ্বর হলে রক্তের যে উপাদান কমে যায় সেটা অনুচক্রিকা। জিকা কি? জিকা একটা ভাইরাস। জিকা ভাইরাস কোন দেশে প্রথম পাওয়া যায়? এটা হচ্ছে ব্রাজিলে পাওয়া যায়। ইবোলা কি? ইবোলা হচ্ছে এক ধরনের ভাইরাস, ঘাতক ভাইরাস। ইবোলা সর্বপ্রথম পাওয়া যায় হচ্ছে কঙ্গোতে। ইবোলা এটা আমি পড়াইছিলাম, ইবোলা 1976 সালে পাওয়া যায়। ইবোলা ভাইরাসের লক্ষণ 9 কোনটা? এটা হচ্ছে উচ্চ রক্তচাপ, এর কোনো লক্ষণ না। এর লক্ষণ হচ্ছে জ্বর, পাকস্থলী ব্যথা, মাথা ব্যথা। ইবোলা ভাইরাস কিসের নাম অনুসারে নামকৃত? নদীর নাম অনুসারে। ইবোলা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটা? লাইবেরিয়া। সার্স কি ভাইরাস? সার্স ভাইরাস না, ও আচ্ছা, ব্যাধি। আচ্ছা ঠিক আছে, সার্স রোগের ভাইরাসের নাম কি? সার্স রোগের ভাইরাস নাম হচ্ছে হংকং ভাইরাস। আচ্ছা, হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে পাওয়া যায়? চীনে। কোন দেশে প্রথম সার্স ভাইরাস দেখা যায়? এটা হচ্ছে সৌদি আরবে। করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ থেকে হয়? করোনা ভাইরাসের উৎপত্তি হয় হচ্ছে চীন থেকে। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায়? এটা হচ্ছে হুবে প্রদেশে। অনেকে উহান দেবে, আমি শিওর এটা হচ্ছে হুবে প্রদেশে। কোভিড-19 প্রথম কোন শহরে দেখা যায়? এটা হচ্ছে উহান শহরে। করোনা ভাইরাসকে কি নামে আন্তর্জাতিক? এটা হচ্ছে নভেল করোনা ভাইরাস, বা আপনি মানে অনেকে সেটা দিতে পারেন, বাট এটা হবে হচ্ছে কোভিড-19। আচ্ছা, জাতিসংঘের কোন সংস্থা প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে? এটা হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বাংলাদেশের প্রথম কত তারিখে করোনা রোগী শনাক্ত হয়? এটা হচ্ছে 8 মার্চ 2020। কার নেতৃত্বে অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? এটা হচ্ছে সারা গিলবার্ট। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সিনোভ্যাক বায়োটেক কোন দেশের প্রতিষ্ঠান? এটা হচ্ছে চীনের। আচ্ছা, এরপরে বার্ড ফ্লু কি? বার্ড ফ্লু হচ্ছে এটা ভাইরাস। আচ্ছা, এরপরে কোনটি বার্ড ফ্লু ভাইরাস? এটা হচ্ছে H5N1। আচ্ছা, এরপরে সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় কোথায়? এটা হচ্ছে মেক্সিকোতে। কোনটি এইডস রোগের জন্য দায়ী? এটা হচ্ছে HIV। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV। HIV কি? HIV হচ্ছে এইডস ভাইরাস। এরপরে HIV ছড়ায় কিসের মাধ্যমে? এটা অনেক কিছুর মাধ্যমে ছড়াতে পারে, পানির মাধ্যমে না, কাপড়ের মাধ্যমে না, খাদ্যের মাধ্যমে না, এটা হচ্ছে রক্তের মাধ্যমে। তারপরে মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডস লক্ষণ দেখা যায়? 6 থেকে 10 বছরের মধ্যে, অর্থাৎ 6 থেকে 10 বছর। এটা মানে ঠিক নাই, হয়তো 10 বছরের সময়ও পাওয়া যাইতে পারে লক্ষণগুলো, আবার দেখা যায় 6 মাসেও পাওয়া যাইতে পারে। তারপরে এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে? এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকাটা ধ্বংস করে, যেহেতু তার রক্তের শ্বেত রক্ত কণিকা ধ্বংস হয়ে গেলে তার শরীরে আর কোনো অ্যান্টিবডি থাকবে না। এরপরে যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস হয়ে যায় তাকে বলা হয় হচ্ছে এইডস। এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে লোপ পায়। কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নাই? এইডস। HIV সংক্রমণের শেষ পর্যায় কি? একদম HIV সংক্রমণের শেষ পর্যায় হচ্ছে এইডস। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। এগুলো আমরা জানি। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। বিশ্বে ঘাতক রোগ কোনটি? বিশ্বে ঘাতক রোগ হচ্ছে এইডস। এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? সাধারণত অল্প বয়সী ছেলে মেয়েরা, কারণ তো বুঝতেই পারতেছেন আকর্ম মধ্যে ঢেকিয়েছে, এগুলা কাজকর্ম নাই, যখন দেখবেন যে অকর্ম করেই হচ্ছে মেইনলি এটা হয়।
আচ্ছা, বিশেষ করে আরও একটা জিনিস বলি, এখানে হচ্ছে আমি হয়তো মানে এগুলো জানেন, তারপর আমি বলতেছি যে যখন অনিয়ন্ত্রিতভাবে যৌন মিলন করা হয় তখনই আসলে হচ্ছে এইটা ছড়ায়। তো সেই হিসাবেই হচ্ছে এই কথাটা বললাম, তো এটাই হবে। আচ্ছা, এরপরে এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি হচ্ছে অধিকতর কার্যকরী? এইডস প্রতিরোধের ক্ষেত্রে হচ্ছে সচেতনতা বৃদ্ধি। কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয়? এটা হচ্ছে প্রথম 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি এইডস রোগী রয়েছে? এটা হচ্ছে সাউথ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় সাধারণত কোনো নাই, মানে কোনো প্রোটেকশন নাই, ইচ্ছা মতো যে যার মতো। আচ্ছা, তো এরপরে এইডস সম্বন্ধে যে তথ্যটি সঠিক নয়, এটা হচ্ছে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক, মানে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করে না এটা। এইডস সম্পর্কে যে তথ্য সঠিক নয়, রোগীর সাধারণ স্পর্শের দ্বারা ছড়ায়, এটাও সত্য না। আচ্ছা, কোন ঔষধটি এইডস রোগে, দেখেন এইডসে কিন্তু অনেক প্রশ্ন আছে, এইডস রোগীর জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে অ্যাজিডোথাইমেডিন। আচ্ছা, এরপরে নিচের কোনটি ভাইরাস বিরোধী ঔষধ? এটা হচ্ছে অ্যাসিক্লোভার। একটু মনে রাখেন, এগুলো সাধারণত আপনাদের নাও আসতে পারে, আবার আসতেও পারে, যেহেতু আসলে মেডিকেল রিলেটেড প্রশ্ন তো আসতে পারে। অ্যাসিক্লোভার। এরপরে নিউক্যাসল রোগের অপর নাম কি? নিউক্যাসল রোগের অপর নাম হচ্ছে রানীক্ষেত। নিচের কোনটি হাঁসের প্লেগ রোগ ছড়ায়? এটা ভাইরাস। এবার আসলে ভাইরাস অনেক কষ্টে শেষ করলাম আমরা একটু ব্যাকটেরিয়ায় আসি। এটা মেইনলি বেসিক জিনিসগুলো আমরা পড়ে ফেলছি। ইকোলাই ব্যাকটেরিয়া, এছাড়া ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আছে, এর কিছু উপকারিতা আছে। আচ্ছা, ব্যাকটেরিয়ার মেইন বিষয় হচ্ছে এরা হচ্ছে সব কিছু পচায়। এখন কিছু কিছু ক্ষেত্রে এই যে জিনিসগুলো, যেমন ময়লা আবর্জনা পচায় ফেলে কিন্তু আমাদের অনেক উপকার করতেছে, বাট ঘরে যদি শাকসবজি বা আপনার তরিতরকারি থাকে, এটা যখন পচায় ফেলে তখন কিন্তু আমাদের অপকার করতেছে। তো এটার উপকার অপকার দুইটা দিকই আছে। ব্যাকটেরিয়া দ্বারা অনেক রোগের প্রতিষেধক হয়, যেমন যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্গের। কারণ কি, এগুলো হচ্ছে কি ছিল? ভাইরাস ছিল, তাই না? এই ভাইরাসগুলাকে কি করে, ও হচ্ছে অ্যাটাক করে নষ্ট করে ফেলতে পারে এই ব্যাকটেরিয়া। তো যেহেতু, অথবা ভাইরাস দেখা গেল ওর পিছনে আসতেছে, ওর পিছনে ছুটতে ছুটতে ওটা আবার নষ্ট হয়ে যায়। তো এইভাবে হচ্ছে এরা উপকার অপকার করে থাকে। অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, নিউমোনিয়া, ডিপথেরিয়া, হুইপিং কাশি, মেনিনজাইটিস, যক্ষা, তারপরে কলেরা, গনোরিয়া, সিফিলিস, তারপর হচ্ছে টাইফয়েড, প্যারাটাইফয়েড, তারপরে হচ্ছে রক্ত আমাশয়, কুষ্ঠ, ধনুষ্টঙ্কার, মানুষের প্লেগ, এইগুলাই সাধারণত অপকারিতা, মানে এই রোগগুলোই সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। নিউমোনিয়ার জন্য দায়ী হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াই। কিছু কিছু যেমন ভাইব্রো কলেরাই, ঠিক আছে। তারপরে সালমোনেলা টাইফি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো থেকে আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, মনে রাখার একটা টেকনিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়া গমের টুন্ড রোগ, ধানের ব্লাইট, আখের আঠা ঝরা, টমেটোর ক্যাঙ্কার, তারপর হচ্ছে গোল আলুর বাদামি পচা রোগ, ভুট্টার বোটা পচা রোগ, এগুলো সৃষ্টি করে। মনে রাখার একটা টেকনিক আছে, যেমন টাইফয়েড হচ্ছে দেখেন, টাগনিমিয়া যদি ধোকা খায়, টাগনিতে টতে টাইফয়েড, মিতে মেনিনজাইটিস, ডিতে ডিপথেরিয়া, গতে গনোরিয়া, আতে আমাশয়, ধতে হচ্ছে ধনুষ্টঙ্কার, নিতে হচ্ছে নিউমোনিয়া, যতে যক্ষা, কতে কলেরা। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন আমরা একটু আগে পড়ে ফেলছি। ব্যাকটেরিয়া একটা কি? ব্যাকটেরিয়া একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, বা আমরা যেটাকে বলে আদি কোষ। ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত? সাধারণত ক্রোমাটিন তন্তু। রাইবোসোম ছাড়াও অন্যান্য অঙ্গাণু থাকে, যেমন ক্রোমাটিন তন্তু থাকে। আচ্ছা, এবার ব্যাকটেরিয়া বসবাস করে কোথায়? সর্বত্র, সব জায়গায় বসবাস করে। যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে ওদেরকে বলা হয় কি? ওদের বলা হয় হচ্ছে এনারাবেটিক ব্যাকটেরিয়া, ফেকালটেটিভ ব্যাকটেরিয়া, আর হচ্ছে এরোবেটিক ব্যাকটেরিয়া। আমি এই নামগুলা সর্বপ্রথম শুনতেছি হয়তো,
আমার কানে আসে নাই, যাকে এগুলা হচ্ছে ও আচ্ছা আচ্ছা এখানে উপরে কোনোটি নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তার মানে এখানে কোনোটাই হবে না, এটা হবে অ্যান্সার। আমি আর দেখতেছিলাম যে সবগুলা। আচ্ছা ঠিক আছে। তারপরে পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে? এটা হচ্ছে ডিজিজ বা রোগ। সিম গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? এটা হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং লাগবে না। সিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে রূপান্তর করে? এটা হচ্ছে রাইবোজিয়াম। রাইবোজিয়াম কি? রাইবোজিয়াম হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, রাইবোজোম দুটো কিন্তু আলাদা। আচ্ছা, এরপরে নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? এটা হচ্ছে মিথজীবী। কোনটি মিথজীবীর ক্ষেত্রে সত্য? এটা উভয়ই সাধারণত উভয়ের উপকৃত হয়। আচ্ছা, সিম গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? এটা হচ্ছে নাইট্রোজেন। এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই, এটা হচ্ছে দইয়ের সাথে, দই হচ্ছে বানাতে সাহায্য করে ব্যাকটেরিয়া। নিউমোনিয়া রোগ সৃষ্টি করে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে কোনটি ভাইরাস ঘটিত রোগ? এটা হচ্ছে পোলিও, জলাতঙ্ক, হাম, ডিপথেরিয়া। দেখেন, হাম, পোলিও, জলাতঙ্ক এগুলো কিন্তু সব ভাইরাস ঘটিত রোগ, তাহলে ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একটা মনে রাখলে আরেকটা ইজিলি পারা যায়। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? এটা হচ্ছে দাঁত, টিটেনাস এবং কুষ্ঠ দুইটাই, ঠিক আছে। আচ্ছা, কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? হচ্ছে ব্যাসিলাস মানে হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা, কোনটি কলেরা, টাইফয়েড এবং যক্ষা রোগ সৃষ্টি করে? ব্যাকটেরিয়া। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কলেরা, টাইফয়েড নাই। আচ্ছা, কলেরা, আমাশয়, যক্ষা তিনটাই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে পোলিওটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, এরপরে কুষ্ঠরোগ কোনটি? কুষ্ঠরোগ একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এরপরে কোনটি কুষ্ঠরোগের লক্ষণ? সাধারণত এটা হচ্ছে ত্বকে বিশেষ ধরনের ক্ষত এবং ব্যথাহীনতা। নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ ছড়ায়? ব্যাকটেরিয়ার মাধ্যমে। আচ্ছা, প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি? এটার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। একটু মনে রাখেন কষ্ট করে, যদি মনে রাখা যায় এটা আসতে পারে। আচ্ছা, এরপরটা দেখে অ্যানথ্রাক্স রোগের জীবাণুর নাম কি? অ্যানথ্রাক্স রোগের জীবাণুর নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে আসছে। কোনটি সংক্রমণে যক্ষা রোগ হয়? ব্যাকটেরিয়ার মাধ্যমে। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করেন কে? যক্ষা রোগের জীবাণু হচ্ছে কচ আবিষ্কার করেন। কচটা মনে রাখবেন, কচ। আচ্ছা, কচ হচ্ছে যক্ষা আবিষ্কার করে। আচ্ছা, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা করা? এটা হচ্ছে যক্ষার টিকা কোনটি? যক্ষার টিকা হচ্ছে বিসিজি। কোন টিকার কার্যকর কোনো ব্যবহার নাই? কলেরা ভ্যাকসিনের কোনো ব্যবহার নাই, বাকিগুলো আছে। আচ্ছা, এটা হবে অ্যান্সার। আচ্ছা, কোন রোগটির ডিপিটি ভ্যাকসিন নয়? নিউমোনিয়া। আচ্ছা, ডিপিটি ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক নয়? তাহলে হচ্ছে এটা হচ্ছে পোলিওমাইলাইটিস, এটাও হচ্ছে এটা না। আচ্ছা, এবার আসুন প্রোটোজোয়া মানে কিছু ম্যালেরিয়ার 4টা ধরন আছে, 4টা ধরন আসে পরীক্ষায়। প্লাজমোডিয়াম ফালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভালি আর হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। এই নামগুলো কিন্তু বিএসসি নার্সিং আলারা পড়বা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, প্লাজমোডিয়াম ফালসিপেরামের সংক্রমণ হয় হচ্ছে 60% মানুষের। এগুলো আমরা শুধু এমসিকিউগুলো পড়লেই হবে আমাদের। সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি প্রয়োগ করেন হচ্ছে টোটি। তারপরে ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে ইতালিয়ান ভাষা থেকে। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে, এটা কার উক্তি? রোনাল্ড রস। কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? স্যার রোনাল্ড রস। বহু নিউক্লিয়াস যুক্ত ম্যালেরিয়া পরজীবীকে বলা হয় কি? সাইজন্ট বলা হয়। কোন গাছের বাকল হতে কুইনাইন আহরণ করা হয়? এটা হচ্ছে সিনকোনা। আচ্ছা, সিনকোনা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ম্যালেরিয়ার দিক থেকে সর্বোচ্চ ঝুঁকি সম্পন্ন দেশ হচ্ছে মায়ানমার। আচ্ছা, এরপরে কোনটি ম্যালেরিয়ার ওষুধ নয়? এটা হচ্ছে ক্লোক্সাসিলিন। ক্লোক্সাসিলিন। এরপরে কোনটি হচ্ছে রক্ত আমাশয়ের জীবাণু? এটা হচ্ছে সিগেলা।
আচ্ছা, এছাড়া আরও কিছু সংক্রমণ রোগ আছে, যেমন আমাশয়, কলেরা, খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলা, বায়ুবাহিত যে রোগগুলা, বায়ুবাহিত সাধারণত আমাদের হাম, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এইগুলা সাধারণত একটু সহজে বলে দিই। পানিবাহিত রোগগুলা হচ্ছে সাধারণত ব্যাকটেরিয়ার রোগ, আর বায়ুবাহিত রোগগুলো সাধারণত ভাইরাসের রোগ। আর পতঙ্গবাহিত যেমন মশা, মাছি, উকুন এগুলোর মাধ্যমে অনেক রোগ ছড়ায়। এডিস মশার জন্য কি ছড়ায় আপনারা এটা জানেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ঠিক আছে। অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া, কিউলেক্স মশা হচ্ছে ফাইলেরিয়া বা গোদ রোগ যারে বলি আমরা। স্যান্ড ফ্লাই হচ্ছে কালাজ্বর সৃষ্টি করে, ইঁদুর প্লেগ সৃষ্টি করে, হাঁস মুরগি, কবুতর বার্ড ফ্লু, নিপা ভাইরাস, ইবোলা হচ্ছে বাদুড় তৈরি করে। তারপর হচ্ছে বানর হচ্ছে ইবোলা তৈরি করে, মানে ইবোলা সৃষ্টি করে। শূকর হচ্ছে সোয়াইন ফ্লু তৈরি করে। এরপরে হচ্ছে কুকুর, বিড়াল, শিয়াল হচ্ছে জলাতঙ্ক সৃষ্টি করে। আচ্ছা, এছাড়া ছোঁয়াচে অনেক রোগ আছে, তো আমরা এইটাই মনে হয় সম্ভবত আমাদের লাস্ট। কোনটি বায়ুবাহিত রোগ? এটা হচ্ছে হাম। এরপরে কোন বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোন রোগটি? এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এরপরে কোনটি পানিবাহিত রোগ? এটা হচ্ছে টাইফয়েড। পানিবাহিত রোগ কোনটি? কলেরা। তারপরে পানিবাহিত রোগ কোনটি? এটা হচ্ছে হেপাটাইটিস এ। কোনটি পানিবাহিত রোগ? এটা হচ্ছে জন্ডিস। তারপরে পানিবাহিত রোগ কোনটি? এটা হচ্ছে টাইফয়েড। পানিবাহিত রোগ নয় কোনটা? এটা হচ্ছে ম্যালেরিয়া। দেখেন এগুলা কিন্তু পানিবাহিত রোগ না। আচ্ছা, এরপরে লাগবে না, নিচের কোনটি ছোঁয়াচে রোগ নয়? এইডস কিন্তু ছোঁয়াচে রোগ নয়। কোনটি ছোঁয়াচে রোগ নয়? এইডস। দেখেন এইডস দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতো আগে, এখন আসে না অবশ্য। সংক্রামক ব্যাধি কোনটি? যক্ষ্মা। কোনটি ভেক্টর বাহিত রোগ নয়? ইনফ্লুয়েঞ্জা, মানে ভাইরাসের কথা বলতেছে। আচ্ছা, নিচের কোনটি মশা বাহিত রোগ? এটা হচ্ছে ডেঙ্গু। কোনটি মশার কামড়ে হয় না? কলেরা হয় না। আচ্ছা, এরপরে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী প্রাণী কোনটি? এটা হচ্ছে মশা। চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়? এডিস মশার মাধ্যমে। জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে? মশার মাধ্যমে। কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা? অ্যানোফিলিস। কিউলেক্স মশা কোন ধরনের জীবাণু ছড়ায়? গোদ রোগ ছড়ায়। কোন প্রাণী ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে? মশা। বার্ড ফ্লু এর উৎস কোনটা? এটা হচ্ছে মুরগি। এরপরে কোনটি জীবাণু ঘটিত রোগ নয়? এটা হচ্ছে গট, যেটা বলতে বোঝায় হচ্ছে গোদ রোগ, তাই না? আচ্ছা, এরপরে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কোন উক্তিটা সঠিক নয়? অ্যানোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, এই মোটামুটি। এছাড়া জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে স্ফুটন, মানে তাপ দেওয়ার কত মিনিট পর সাধারণত স্ফুটন হলে পানি জীবাণুমুক্ত হয়? 15 থেকে 20 মিনিট। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য ভালো পদ্ধতি হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশন। এটা মানে হচ্ছে আপনার ওই কেমিক্যাল দিয়ে ওগুলো পরিষ্কার করা। এরপরে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভ মানে অনেক তাপমাত্রায় হচ্ছে রাখা। মোটামুটি এই ছিল এই লেকচারটা। অনেক বড়, আমি জানি না আসলে অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম, বোরিং লাগছে কিনা, অনেক কিছু বুঝতে পারতেন কিনা, টুকটাক কথাও এলোমেলো হয়ে যেতে পারে মাঝখানে। তো সব কিছুই মিলায় অনেক কষ্ট করে ভিডিওটা করলাম। একটা লাইক কিন্তু ডিজার্ভ করি। আমার যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টুডেন্ট আছেন তারাও কেউ লাইক করেন না, জিনিসটা খুবই খারাপ একটা ব্যাপার। জীবনে যদি উদার না হতে পারেন, আমি আপনাদের ফ্রি ক্লাস নিতেছি, তো আমি চাইলেই কিন্তু এই ক্লাসগুলো পেইড নিতে পারতাম, এবং আপনি বিশ্বাসও করতে পারবেন না কি এটা কি পেইড ক্লাসের থেকে কম হয়েছে কিনা। তো আপনি একটু যদি কোথাও কোচিং করে থাকেন বা আপনি যদি কোথাও কোর্স করে থাকেন, আপনি দেখবেন আপনার পেইড কোর্সেও এত কষ্ট করে ক্লাস নেয় না। সো আমি যেভাবে ক্লাস নিলাম, তো আশা করি যেহেতু ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি, তো একটা লাইক দিতে যদি আপনাদের এত কৃপণতা হয়, তাহলে মানে কিছু বলার নাই আসলে। কীভাবে আপনারা নার্স হবেন ইন ফিউচার আমি এটাও জানি না। সো অবশ্যই একটা লাইক করে দিন, আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আশা করি ভিডিওটা 2-3 বার দেখলে আপনাদের এই যে মানে এই যে টপিক্সটা টোটালি কাভার হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।